আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে বিশেষ এবং সুন্দর করে তুলতে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি মাননীয়া বক্ত্রী পম্পা মৈত্র চক্রবর্তীকে। তিনি একজন অভিজ্ঞ মনোবিদ এবং ফ্যামিলি থেরাপিতে বিশেষজ্ঞ। তার শিক্ষা জীবন উজ্জ্বল। ক্লিনিক্যাল সাইকোলজি এবং ফিলোসফিতে এমএ, ডিএইচই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ অ্যান্ড হাইজিন, বিএড এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ে ডিপ্লোমা। তার অভিজ্ঞতা এবং কর্মদক্ষতা দিয়ে তিনি সমাজের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত। বর্তমানে তিনি কলকাতা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং অসংখ্য পরিবারকে সঠিক দিক নির্দেশনা দিয়ে চলেছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা তার কাছ থেকে শিখব কিভাবে একজন অভিভাবক সন্তানের বিকাশে এবং প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি নিঃসন্দেহে আমাদের চিন্তাকে আরো সমৃদ্ধ করবে এবং আমাদের প্রত্যেককে এক নতুন ভাবে ভাবতে শেখাবে, চিন্তা করতে শেখাবে। আমরা আমাদের মাননীয় স্পিকারকে সশ্রদ্ধ নমস্কার এবং উষ্ণ অভ্যর্থনা জানাই পম্পা মৈত্র চক্রবর্তী মহাশয়াকে, এবং তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমরা সমৃদ্ধ হই। ধন্যবাদ। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ধন্যবাদ মোদক ট্রেনিং একাডেমিকে বিশেষভাবে আমাকে এই জায়গাটা করে দেবার জন্য, বলবার জন্য। আর আমার ভাবনাটাকে আমি শুধুমাত্র শেয়ার করব যদি কারোর কাজে লাগে। আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে শিখেছি, বা আমি যেভাবে রিসার্চ ওয়ার্ক গুলো দিয়ে দেখেছি, সেই ভাবনাগুলোকেই আমি শেয়ার করব। আর আমাকে এটা করতে সাহায্য করেছেন বলে আমি যথেষ্ট কৃতজ্ঞ এবং ধন্য মনে করছি। ধন্যবাদ জানাবো আমি গার্গীদেরকে, যিনি আমাকে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত করেছেন এবং সম্পর্ক স্থাপন করেছেন এবং জায়গা করে দিয়েছেন বলবার জন্য। আমি ধন্যবাদ জানাবো যারা শ্রোতা বন্ধুরা শুনছেন, তাদের মূল্যবান সময় নিয়ে আমার এই বক্তব্যটা শুনছেন এবং আমার এই ভাবনাটাকে তারা সম্মান জানাচ্ছেন। সেই জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ। শুরু করছি আমার বিষয়। আমার বিষয় আজকে বলবার হচ্ছে জীবন যাপনে অভিভাবকের ভূমিকা। এটা বর্তমান জীবনে বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ জীবন মানে একটা লম্বা জার্নি, একটা লম্বা প্রবাহ। এবার আজকের দিনে একটি ঘটনা সারা পৃথিবী, আমাদের রাজ্য, আমাদের দেশ এবং বিশ্বকে ভাবিয়ে তুলেছে। যেমন এই ভাবনাটা আমরা সবাই পেছনের দিকে তাকাচ্ছি, সামনের দিকে তাকাচ্ছি, রাস্তায় এসে নামছি, আমরা ঠিক বুঝতে পারছি না যে এই ভাবনাটা কেন আসছে। আমরা এই ভাবনাটার মধ্যে তোলপাড় খাচ্ছি। এই ভাবনাটার কেন্দ্রবিন্দুতে, ঘটনাটার কেন্দ্রবিন্দুতে আছেন বেশ কিছু মানুষ। তাই মানুষের জীবন পুরোপুরি সমাজ তার উপর এফেক্ট হয়। মানুষের জীবনের এই যে পুরো জার্নিটা, তার উপরে কিন্তু সমাজের ইম্প্যাক্ট প্রচন্ডই রয়েছে। কারণ আমরা একা বাঁচতে পারি না, আমরা দলে বাঁচি, আমরা গ্রুপে বাঁচি। সর্বোপরি আমরা ইন্ডিয়ান যারা, তারা কিন্তু ফ্যামিলি কনসেপ্টে বিশ্বাস করি। আমরা জানি যে সিস্টেমেটিক ফ্যামিলি আমরা বিশ্বাস করি, স্ট্রাকচারাল ফ্যামিলিতে আমরা বিশ্বাস করি। আমরা ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাস করি না, আইডেন্টিটিতে আমরা ইন্ডিভিজুয়াল, এইগুলো এরকম ভাবে আমরা চলি না। আমরা কম্প্যাক্ট টু টায়ার লাইফ নিয়ে চলি, সম্পর্ক নিয়ে চলি, এতে আমরা অভ্যস্ত। তো একজন মানুষের আচরণ অনেক দূর ইম্প্যাক্ট ফেলে তার জন্য। এবার দেখা যাক যে এতে অভিভাবকের কিরকম ভূমিকা একজন মানুষের জীবনে বা বেড়ে ওঠার ক্ষেত্রে। অভিভাবকের কতটা লম্বা হাত রয়েছে, কতটা সুদূর প্রসারী ভূমিকা রয়েছে, আমরা কিন্তু সবসময় এটা খেয়াল করি না।
যখন শিশু মাদার্স উম্বে এলেন, যখন মায়ের সাথে আম্বিলিক্যাল কর্ডের সাথে যুক্ত হলো, তখন কিন্তু শিশু মায়ের সাথে খেলছে, মায়ের সাথে হাসছে, কাঁদছে, খাচ্ছে, সবটাই মায়ের সাথে হচ্ছে। তারপর যখন শিশু ভূমিষ্ঠ হলো, তখন কিন্তু সে বিকট চিৎকার চিৎকার করে কেঁদে উঠছে, বার্থ ক্রাই। আমরা বলি বার্থ ক্রাই ছিল। তো এটা কিন্তু ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ দুটোর জন্যই খুব 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 ইম্পর্টেন্ট। শিশু যখন পৃথিবীতে এলো, তখন সে অসহায় বোধ করে যে সেই চেনা গলাটা তো পাচ্ছে না, সেই জন্য সে অসহায় বোধ করে। তারপর সে তার জার্নি শুরু করলো। তখন তার শুরু হলো নানান রকম ডেভেলপমেন্ট। একটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট, ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। এবার মা যখন শিশুকে জন্ম দিলেন, তারপরের থেকে 7 বছর পর্যন্ত মা শিশুর হাত ধরেই থাকেন। হাত ধরে তাকে আউটার ওয়ার্ল্ডটাকে শেখান, চেনান, পরিচয় ঘটান। 7 বছর পরে মায়ের অজান্তেই কিন্তু মা শিশুর হাতটা ছেড়ে দেন, এবং তখন শিশু ইনার ওয়ার্ল্ডের সাথে আউটার ওয়ার্ল্ডের কানেকশন ঘটিয়ে তখন সে বুঝতে পারে যে লাল জামা আমার ভালো লাগে, হলুদ ফুল আমার ভালো লাগে, পাহাড় আমার ভালো লাগে, নদীর ধারে বসতে আমার ভালো লাগে, নিজের চয়েসের সাথে মেলায়, মানে আউটার ওয়ার্ল্ডের সাথে ইনার ওয়ার্ল্ডের কানেকশন ঘটিয়ে নিজেকে আবিষ্কার করে, নিজের অবস্থানটাকে বুঝতে পারে। এইভাবে কিন্তু তার শুরু হয় জার্নি। এইবার এই চলতে 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 মা কিন্তু শিশুকে হাত ছেড়ে দেয়, শিশু আপন গতিতে বেড়ে ওঠে। এবার এই যে 3টে পার্টে শিশুর ডেভেলপমেন্ট হচ্ছে, একটা ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট, একটা সোশ্যাল ডেভেলপমেন্ট, একটা ইমোশনাল ডেভেলপমেন্ট। ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টে কোনো অসুবিধা হয় না, সোশ্যাল ডেভেলপমেন্টেও কোনো অসুবিধা হয় না। তখন আমরা খেয়াল করি শিশু প্রথমে যখন শিশু ছোট ছিল, সোশ্যাল স্মাইল দিচ্ছে নাকি, কেউ আসলে হাসলে সে হাসছে নাকি, বা একটু বড় হলে যখন দলে খেলতে পারছে নাকি, সমবয়সী বন্ধুদের সাথে খেলতে পারছে নাকি, ইন্টারাকশন করতে পারছে নাকি, কেমন আচরণ করছে, মারামারি করছে নাকি, কারোর বিহেভিয়ার তৈরি হচ্ছে নাকি, এগুলো কিন্তু আমরা সবাই সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে দিয়ে বুঝতে পারি, দেখতে পারি। কিন্তু এবার যেটা ইমোশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অসুবিধা হয়, সেটা কিরকম? সেটা ইমোশন মানে একটা ভারী আবেগ, আবেগটা খুবই ভারী। তার মধ্যে কি থাকে? ভালোবাসা থাকে। ভালোবাসা হচ্ছে কনস্ট্রাকটিভ, তাতে কোনো অসুবিধা নেই, এটা তো গঠন তৈরি, তো মানে সৃষ্টিমূলক, সেটা খুব সুন্দর। আর একটা কি থাকে? ভয়। ভয় মানে নিরাপত্তার অভাব। তখন মনে করে যে আমি নিরাপদ যেখানে, সেখানে সে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেখানে বিপদ আছে সেখান থেকে তাকে নিজেকে সরিয়ে নেয়। তো এইভাবে কিন্তু তার ডেভেলপমেন্টটা হয়। কিন্তু তৃতীয়টা হচ্ছে রাগ। রাগটা হচ্ছে আক্রমণাত্মক, ধ্বংসাত্মক। এবার এই যে ধ্বংসাত্মক, আক্রমণাত্মক রাগটা কোথার থেকে আসে? না পাওয়ার থেকে আসে, চাহিদার থেকে আসে, অপূর্ণ চাহিদার থেকে আসে, হীনমন্যতার থেকে আসে, অনিশ্চিত জীবনযাপন থেকে আসে। এই যে একটা আবেগ, এটা আস্তে 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 তৈরি হয়। এবার যখন রাগ হলো, তখন কিন্তু মনে হচ্ছে যে এই ভালো না লাগাটা একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয় মনের মধ্যে। এই অনুভূতিটা বাড়তে 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 একসময় আর মানুষ নিজের কন্ট্রোলে থাকে না, তখন সেটা আউটব্রাস্ট হয়। এবার আউটব্রাস্টটা এক এক রকম করে হয়, খুব চিৎকার করছে, খুব ভাঙচুর করছে, খুব অশ্লীল কথাবার্তা বলছে, ইত্যাদি ইত্যাদি। এবার এটা কেন করছে? ওই অ্যাঙ্গারটা, ওই রাগটা ভেন্ট আউট না করলে সে সুস্থভাবে চলতে পারবে না, কারণ ওটা একটা ভারী আবেগ, ওটাকে ফেলতেই হবে। কেমন? কিন্তু এই চাওয়া পাওয়ার সাথে একটা কিন্তু ব্যালেন্স করে চলতে হবে, তা না হলে কিন্তু এই রাগী মানুষের এই রাগের ইম্প্যাক্ট কিন্তু সমস্ত জায়গায় পড়ে, পরিবারে পড়ে, কর্মক্ষেত্রে পড়ে, সমাজে পড়ে, সব জায়গায় পড়ে। এবার দেখা যাক, যখন আমরা বাচ্চাকে বড় করছি, তখন অভিভাবকরা অনেক সময় খেয়াল করেন অথবা খেয়াল করেন না। কোন কোন জিনিসগুলোকে বেশি করে নজর দিতে হবে দেখুন। যেমন ধরুন, যখন আমরা পড়াই, বাচ্চাদের বলি দেখো ও তো অত বেশি নম্বর পেয়েছে, কারো কম্পেয়ার করে তখন তাকে বলি। এবার এই কম্প্যারিজন থেকে আমরা কি করি? যে টার্গেট অ্যাচিভ করার জন্য, কিন্তু ভালোর জন্যই বলছি, কম্প্যারিজন করছি যাতে সে মোটিভেট হয়। কিন্তু যেটা হয় যে সে অনেক সময় তার
উল্টো দিকটা নেতিবাচক ইম্প্যাক্টও পড়ে। কিরকম? সেটা সে হীনমন্যতায় ভুগতে পারে, যে ও হচ্ছে আমার, ওর হচ্ছে আমার হচ্ছে না। সেই জন্য সে টার্গেট অ্যাচিভ করা তো দূরস্থান, সে আরো ডিমোটিভেটেড হবে। এবার আমরা যদি এই কথাটা এভাবে বলি যে দেখো তুমি ওই ক্লাসে তো ওই রকম নম্বর পেয়েছিলে, তো এবার দেখো এই এই নম্বরটা পেতে পারো নাকি, এবার দেখো তো, মানে তোমার তুলনা তুমি, এইভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু সে অনেক বেশি মোটিভেশন হবে, এটা মোটিভেশনের কথা, এবং সে টার্গেট অ্যাচিভ করতে পারবে। তারপরে যদি আমরা বলি যে আমরা দেখি যে যখন আমরা জিনিস দিচ্ছি তখন আগে দেখে নিতে হবে যে তার চাহিদা আছে নাকি। আমরা প্রায়শই যেটা করি যে চাহিদা হওয়ার আগেই তার পূরণটা করে দিই। স্পেশালি মায়েরা বাইরে বেরিয়ে যখন চাকরি করেন যারা, তারা বেশিরভাগই মনে করেন যে এটা একটা অন্যায় কাজ করছেন, তারা অপরাধ, চাকরি করাটা একটা অপরাধ। কিন্তু বর্তমান জীবনে দুজনেই চাকরি না করলে কিন্তু জীবনযাপনটা সঠিকভাবে করা যাবে না, এটাও কিন্তু বাচ্চাকে বুঝতে হবে, এটা কিন্তু বাস্তব। কেমন? কিন্তু মায়েরা প্রায়শই করেন সেটাকে পূরণ করবার জন্য চাহিদার আগে জিনিস দিয়ে দেন, অভাব বোধটাই তৈরি হয় না। ফলত কি হয়, এই যে চাওয়া পাওয়ার কোনো সমতা থাকে না, ব্যালেন্স থাকে না। এক সময় কি হয়, বাচ্চা জানে যে আমি পাবোই, কিন্তু মায়ের কিন্তু দেয়ালে পিঠ থেকে যায় বা তার আর ক্ষমতা থাকে না দেওয়ার। তখন কিন্তু বাচ্চা ভীষণ জেদি হয়ে যায়, ইম্পালসিভ, আমার চাই চাই, তখন তাকে আর রক্ষা করা যায় না। কিন্তু সেই জন্য মাকে কিন্তু ভাবতে হবে, যখন আমি জিনিস দিচ্ছি তখন তার চাহিদাটাকে তৈরি করতে দিই, অভাবটাকে তৈরি করতে দিই, ফিল করুক অভাবটা, তারপরে সেটা পূরণ করার প্রশ্ন আছে। তা না হলে বড্ডই একটা গন্ডগোল হয়ে যাবে বাচ্চার জীবনে, তার ইম্প্যাক্ট ভীষণ খারাপ হবে। আচ্ছা, এবার অনেক সময় হয় কি যে আমরা জানি যে ওটা ভুল, কিন্তু আমরা বাচ্চাকে কোনো মতে একটা বুঝিয়ে দিই, এটা ঠিক নয়। পরে যখন বাচ্চা জানতে পারবে সঠিকটা, তখন সম্মান করা তো দূরস্থান, বরঞ্চ মায়ের বা বাবার সম্মান হানিই হবে। সেটা করা উচিত না। যেটা ভুল সেটা বলা উচিত যে না, আমি জানি না, আমি তোমায় জেনে বলে দেব, এটা বললে কোনো অসুবিধা নেই। তাতে করে কি হবে, ও শিখবে এটা। কেমন? আচ্ছা, এবার ব্যবহারিক জীবনে, বাস্তব জীবনে আমাদের এরকম অনেক মতাদর্শের অমিল হয়। যেরকম দাম্পত্য জীবনে, ব্যবহারিক জীবনে মতের অমিল হচ্ছে, সেটা মানে সংলাপটা যেন সামনাসামনি আমরা না করে ফেলি। কারণ বাবা মার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাকে কপি পেস্ট বাচ্চা করবে, এবং সে যখন তার বাবা মার জায়গায় পৌঁছবে তখন সে সেই আচরণটা করবে। সেই জন্য এই অনেক সময় আমরা ভীষণ চিৎকার করে ঝগড়া করছি, মতবিরোধটাকে প্রকাশ করছি, সেটা করা উচিত না। একটু যেন আড়ালে বাইরে আলাদা করে করা উচিত। এই খেয়ালগুলো খুব করে রাখতে হয়। এছাড়াও আত্মমর্যাদার দিকটাও কিন্তু বাচ্চাকে দেখতে হবে। সেটা কিরকম, ধরুন সবার সামনেই আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে তুই যা, তুই আবার কি বুঝিস, এরকম কিন্তু আমরা প্রায়শই বলে থাকি। কিন্তু বাচ্চার যখন আত্মমর্যাদা বোধ তৈরি হচ্ছে, সেলফ রেসপেক্ট তৈরি হচ্ছে, তখন এর ইম্প্যাক্ট কিন্তু অনেক দূর গড়াবে। সে যদি নিজেকে সম্মান করতে না পারে, অন্য কেউ যদি তাকে সম্মান করতে না পারে, তাহলে সেও কিন্তু অন্য কাউকে সম্মান করবে না। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এটা কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে। সেলফ রেসপেক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যে স্পেস দেওয়া উচিত। কিরকম? স্পেস না দিলে বাচ্চাটা নিজে বুঝতে পারবে না তার অবস্থানটা, মানে সে কি খেলবে, কিভাবে খেলবে, সে কিভাবে ভাববে, তার ভাবনা কিভাবে বলবে, তার ভুল করা কাজগুলো নিয়ে ভাববে, এই যে একটা, বা তার কল্পনা শক্তিকে বাস্তবায়িত খেলার মাধ্যমে করবে, নিজের মতন করে সময় কাটানোটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তা না হলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। এই দিকগুলো বাবা মাকে কিন্তু খুব করে দেখতে হবে। স্পেস ইম্পর্টেন্ট। চাহিদা পূরণের আগে চাহিদা দিয়ে দেওয়া উচিত না, অভাব বোধ তৈরি করতে হবে। বাবা মার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটাকে দেখাতে হবে। তারপরে
কম্পেয়ার করে কখনোই কথা বলা উচিত না, কম্প্যারিজন ঠিক না, তোমার তুলনা তুমি, সেই রকম করে বোঝাতে হবে। ফলে এই জিনিসগুলো যদি আমরা ভালো করে খেয়াল করি, তাহলে পরে কিন্তু একজন সুন্দর মানুষ গড়ার জন্য এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটি বাবা মার কিন্তু বোঝা উচিত এবং মাথায় রাখা উচিত। এবার আমি বলতে পারি যে আমরা প্যারেন্টিং কিন্তু আমাদের অজান্তেই 3 রকম ভাবে করে থাকি। সেটা কিরকম? সেটা হচ্ছে পারমিসিভ, মানে আমরা তাকে সব সময় অনুমোদিত করছি, তার চাহিদাটাকেই আমরা দেখছি, আমরা দেখছি না যে ওই চাহিদাটাকে পূরণ করলে কি হবে, বা শাসন করছি না, কিচ্ছু না। সেই হচ্ছে প্রথম এবং প্রধান গ্রহণযোগ্যতা পাচ্ছে, তাকে আমরা সব পারমিসিভ মানে সবকিছুই দিচ্ছি। বিশেষ করে বাবা মারা যারা চাকরি করেন তারা এটা করে থাকেন ভীষণ করে, বা বাবা মা খুব ব্যস্ত থাকেন, তখন যা চাইছে তাই দিচ্ছি। বিশেষ করে দেখছি আমি মোবাইলটা, ঠিক আছে মোবাইল চাইছেন, দিয়ে দাও, কিন্তু তার যে ইম্প্যাক্ট এত দূর হচ্ছে, তারপরে আবার মোবাইল অ্যাডিকশনের জন্য আনছেন যে ম্যাম এরকম অ্যাডিকশন হয়ে গেছে, এটা কিন্তু তখন খেয়াল করছেন না। তারপরে ধরুন অথরিটেরিয়ান প্যারেন্টিং, সেটা কিরকম? ভীষণ স্ট্রিক্ট, ভীষণ প্রোটেক্টিভ, একদম যেটা বলবো সেটাই করতে হবে, বাবা মা যেটা বলবেন সেটাই করতে হবে, ভীষণ পাওয়ার, আমি যেটা বলবো সেটাই শুনতে হবে তোমাকে, মানে আমার কথাই লাস্ট কথা, আমাদের কথাই লাস্ট কথা, তোমার কোনো ওপিনিয়ন নেই। এই বাচ্চারা যখন একটু অর্গলটা খোলা পায়, দরজাটা একটু খোলা পায়, তখন তারা এই খোলা পৃথিবীটাকে বুঝতেই পারে না কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে না। ফলে কি হয়, তারা অনেক সময় অনেক 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 রকমের ভুল করে ফেলে, পরে তারা গিল্ট ফিল করে। এই গিল্ট ফিল করে বলে তারা তখন ভাবে যে আমাদের কেন এরকম ভাবে সুন্দর করে বোঝানো হয়নি। বিশেষ করে যখন 18টা ইনস্টিংক্ট খোলে যে অ্যাডোলেসেন্সে, তখন সবকটা দরজাই ভীষণ উজ্জ্বল, ভীষণ আলোকিত, মনে হয় সবকটাই সুন্দর। এবার যদি একটু খোলা পায়, তখন কিন্তু সেই মুক্ত হাওয়া নেওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়ে ওঠে, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। সেই জন্য এত প্রোটেকটিভ, এত প্রোটেকশন করা উচিত না। এবার অথরিটেটিভ প্যারেন্টিং কিরকম, সেটা বাচ্চাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মতামতটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, বাবা মা নিজেও মতামত দিচ্ছেন, তাদের মতামত দিচ্ছেন, নিগোশিয়েট করে তারপরে ডিসিশন নিচ্ছেন। যেমন ধরুন, এইটা খুব আদর্শ, এই প্যারেন্টিংটা খুব আদর্শ, এবং অ্যাডোলেসেন্সে এটাই করা উচিত। ধরুন কোনো মানে ইন্টারফেয়ার না করে ইন্টারভেইন করা। যেমন কোনো বাচ্চা বললো যে আমি এখন খেলতে যাব বা বন্ধুর বাড়ি যাব, খুব হয়তো বৃষ্টি পড়ছে, মা যদি বলেন যে না যাবে না এই বৃষ্টির মধ্যে, সেটা একরকম। বা মা যদি বলেন যে তুমি এখন না গিয়ে 2 ঘন্টা পরে যদি যাও তাহলে কেমন হয়, তোমার কাজটা কি হবে, যদি হয় তাহলে ভেবে দেখতে পারো, এটা এরকমই করো। তখন বাচ্চা কিন্তু প্রথমে খুব চিৎকার করবে যে না তুমি তো সবসময় আমাকে বিরোধিতা করো, আমাকে যেতে দাও না, এই করো না সেই করো না, কিন্তু কানটা থাকবে মায়ের দিকে, মা যেটা বলবে বাচ্চা কিন্তু সেটাই শুনবে এবং সেরকম ভাবেই কিন্তু করবে। কাজেই এইটা নিগোশিয়েট করা, ইন্টারফেয়ার না করা, ইন্টারভেন করা, সবসময় কিন্তু ইন্টারভেন করতে হয় যখন অ্যাডোলেসেন্সে। ইন্টারভেন করলে সে নিজের লজিক্যালও হবে, সে বুঝবে। এবার বাচ্চারা অনেক সময় কি হয় যে খুব তর্ক করে, খুব ঝগড়া করে, এরকম ভাবে আমাদের ক্লিনিকে অনেক সময় আসে যে ভীষণ মুখে মুখে কথা বলছে, ভীষণ এরকম করছে, আর পারা যাচ্ছে না। এবার যখন মুখে মুখে কথা বলছে, তখন আপনি দেখুন তো, আপনিও লজিক্যালি কথা বলুন, ও লজিক দিয়ে কতটা এগোচ্ছে সেটা দেখুন। এবার ধরুন লজিক্যালি কথা বলতে বলতে ও কতটা এগোতে পারলো, কারণ যুক্তিবোধটা কিন্তু বাড়ি থেকেই তৈরি হয়। এরকম অনেক মানুষ আছেন যে অনেক টাকা রোজগার করেন, অনেক ক্যারিয়ার আছে, কিন্তু লজিকটা নেই লাইফে, ব্যবহারিক জীবনে কিন্তু লজিক নেই। তাহলে লজিকটা কিন্তু ঘর থেকেই তৈরি হবে, এবং যুক্তি দিয়ে আপনিও এগোন যতটা এগোনো যায়। আবার অনেক সময় বাবা মা এসে বলেন যে ম্যাম এই তো আমরা বন্ধুর মতনই মিশি, কিন্তু এরকম কেন হয়েছে, আমরা তো সব কথা খোলাখুলি আলোচনা করি, খোলাখুলি বলি, কিন্তু এইরকম সমস্যা কেন ওর হচ্ছে। আমি একটা কথা বলবো, বাবা মা কখনো বন্ধু হয় না, বন্ধু বন্ধু, বাবা মাই হয়। একটা মানুষ যখন ছোট, বন্ধুরা অনেক রকমের ভাবতে পারে, বন্ধুদের ভরসা করতে পারে না, ভরসা করার জায়গা কিন্তু বাবা মাই, মানে শক্ত লাঠি।
ছাড়াই বাছাই করে যখন আমি একটা সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তটা কিন্তু বাবা মার দিকে আমরা তাকিয়ে আছি, কোনটা ঠিক, এইটা ঠিক বলেই আমি ওটা গ্রহণ করব। এবার বাবা মা যদি একই শাড়িতে দাঁড়িয়ে পড়েন বন্ধুদের শাড়িতে, তাহলে কিন্তু বড্ড গুলিয়ে যাবে। তখন কিন্তু বুঝতে পারবে না যে কোনটা ঠিক, কোনটা আমি নেব, কোনটা আমি নেব না। সেই জন্য এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে না, আমি বাবা মা, কাজে আমাদেরও একটা মাত্রা আছে, আমাদের একটা বাউন্ডারি আছে, কাজে আমরা ওই বাউন্ডারিটাকে অবশ্যই কখনোই ক্রস করবো না। ক্রস করলে পারে কিন্তু বাচ্চারও অসুবিধা হবে, বাচ্চাও কিন্তু তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এবার এই যে দিকগুলো, এইগুলো কিন্তু আমাদের খুব করে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিসে। প্যারেন্টিং, 3 রকমের প্যারেন্টিং, বা এই যে বাচ্চাকে যখন গঠনমূলক আচরণ করতে সাহায্য করছি, তখনকার এই পয়েন্টগুলো সবকিছু কিন্তু আমাদের ঠিক করে মাথায় রাখতে হবে। তা না হলে যেটা হবে যে ধরুন একটা মানুষ মানে আমি একটা গোটা মানুষ মানে একটা গোটা সমাজকে দিচ্ছি, সমাজকে একটা ভালো জায়গায় তৈরি দিতে পারছি না। আমরা আজকাল অনেক ভারী ভারী শব্দ ইউজ করছি, যে সাইকোসিস, অপোজিশনাল ডিসঅর্ডার, ক্রিমিনাল, ক্রাইম, এগুলো কিন্তু একবারে হয় না, একদিনে হয় না, এগুলোকে ধারণ এবং বহন করতে হয়। একটা মানুষ জন্ম থেকেই কিন্তু সাইকোসিস, অপোজিশনাল ডিসঅর্ডার, ক্রিমিনাল, তারপরে হচ্ছে ক্রিমিনাল পার্সোনালিটি, এইগুলো কিন্তু তৈরি হয় না। কাজেই প্রত্যেককেই সচেতন হতে হবে যে আমরা যখন একটা বাচ্চাকে যে যা দেখবো বড় হওয়ার যে এই আচরণগুলো, টার্গেট বিহেভিয়ার গুলো যে যদি দেখি, তখন পাড়া প্রতিবেশী, শিক্ষক, বাবা মা সবাই অ্যালার্ট থাকবেন। সর্বোপরি সব থেকে বেশি থাকবেন বাবা মা। যখন আসবে দেখবেন যে এই আচরণগুলো খারাপ হচ্ছে, তখন এড়িয়ে যাবেন না। এই এড়িয়ে গেলে পারে আগামী দিনে তার ইম্প্যাক্ট এত দূর হবে। একজন বিচারাধীন বন্দীর একটা লম্বা জার্নি করতে হয়েছে, এই জার্নিতে কারা কারা ছিলেন সাথে, তাদেরকেও কিন্তু ভাবতে হবে। এখন কিন্তু সেই ভাবার দিন সময় চলে এসছে। একটা দিন মানে একটা দিনই হাত থেকে বেরিয়ে গেল, একটা মাস মানে একটা মাসই জীবন থেকে বেরিয়ে গেল। এটা কিন্তু ভাবতে হবে। 24 ঘন্টায় কিন্তু আমরা ঠিকঠাক ইউজ করতে পারছি নাকি সেটা দেখতে হবে। কাজেই আমরা ধরুন ওই ওয়ান জাস্টিস বলছি, কিন্তু সেটা তো শেষ কথা, কেন বলতে হচ্ছে আমাদের সেটা তো ভাবতে হবে। বাবা মা শুধু রোজগার করছি, একটা এরকম একটি বাচ্চা আমার কাছে এসেছিল, বললো যে ও তো প্যাথোলজিক্যাল লায়ার হয়ে গেছে। প্যাথোলজিক্যাল লায়ার শব্দটা একদমই টার্মিনোলজি সাইকোলজির। আমি বললাম আপনি সাইকোলজি ব্যাকগ্রাউন্ড? বললেন না না। আমি বললাম যে তাহলে আপনি বলছেন যে আপনার সন্তানের সম্পর্কে? বলে ভীষণ মিথ্যা কথা বলে। তখন আমি বললাম যে তারপরে বাচ্চাটাকে ডাকলাম, আমি পার্সোনালি কথা বলছি চেম্বারে, 11 বছর বয়স। আমি বললাম তুমি বলো তো কি হয়েছে? বললো আমি না বানিয়ে বানিয়ে কথা বলি খুব, কারণ ঠাকুমা এটা পছন্দ করে সেই জন্য ঠাকুমাকে এটা বলি, আমার দিদা এটা পছন্দ করে সেই জন্য দিদাকে এটা বলি, দিদাকে বলি যে পিসি সম্পর্কে নিন্দা করলে দিদা খুব পছন্দ করেন, আবার পাড়া প্রতিবেশীর সম্পর্কে মানে খবর এনে দিলে ঠাকুমা খুব পছন্দ করেন, যেগুলো সবই কাল্পনিক, আমার ভালো লাগে না বলে বলতে, কিন্তু এদের খুশি করার জন্য বলি। এবার কিন্তু বাচ্চাটাকে মা বলছেন প্যাথোলজিক্যাল লায়ার, কিন্তু সত্যি কি তাই? ও কি তাই হয়েছে? এবার আরেকজন এসছেন, বলছেন এত খারাপ হয়ে গেছে যে আমাকে, জানেন দিদার কাছে থাকে, মা প্রফেসর, মা সারাদিন কলেজে থাকেন। দিদা বলছেন যে এত সাংঘাতিক বাচ্চা, 5 বছরের বাচ্চা, যে ওই হ্যান্ড শাওয়ার দিয়ে আমাকে ভিজিয়ে দিয়েছে। আমি বলেছি যে এতক্ষণ কেন বাথরুমে? তখন বলে হ্যান্ড শাওয়ার দিয়ে আমাকে ভিজিয়ে দিয়েছে, অথচ আমি কিন্তু পুজো করতে যাচ্ছিলাম। এবার এটা যে বালকপনা, এটা যে বালখিল্যপনা, ওর যে বালককাল, ও যে 5 বছর বয়স, সেটা কিন্তু মানতে হবে, বুঝতে হবে সবাইকে। এবার এই বালকপনা, বালখিল্যপনা, এগুলো কিন্তু অ্যাকসেপ্ট আমাদের করতেই হবে। ফ্যান্টাসি, এগুলো অ্যাকসেপ্ট করতে হবে, ওকে বইতে দিতে হবে, ওকে যেতে দিতে হবে, চলতে দিতে হবে। ধরুন একটা মোবাইল ধরিয়ে দিলাম, মোবাইলের মধ্যে অনেকটা সময় পার করছে, অনেকটা সময় দেখছে, সবসময় এসে ক্লায়েন্টরা বলেন যে না মোবাইল তো বেশিক্ষণ দেখে না, 8 ঘন্টার জন্য দিই। 8 ঘন্টায় কি কি আইটেম দেখছে? এবার মোবাইলে একটু গেম খেলে, 1 ঘন্টা মতন গেম খেলে। এবার গেম যখন খেলছে,
তখন সেসব বাচ্চারা প্রতিদিন যদি 2 ঘন্টা 1 ঘন্টা করে মোবাইল খেলে, গেম খেলে, তখন কি হয়, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, মাথাটা চলতে থাকে বেশি, কিন্তু বডিটা চলছে না, মোটর অ্যাক্টিভিটিস কম, মাথাটা চলছে। তখন কিন্তু এরা বাইরের থেমে থাকা জিনিসগুলো আর সহ্য করতে পারে না। তখন আবার মোবাইলের গেমগুলো ওরকম ভাবেই লোড করা থাকে যে প্লেজার পয়েন্ট ওপেন হচ্ছে, পরেরটা আবার যাই, প্লেজার পয়েন্ট ওপেন হচ্ছে, পরেরটা আবার যাই, এরকম ভাবেই কিন্তু তৈরি করা থাকে। সবটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, সবটা জিনিস। এবার এইভাবে যদি সোসাইটিকে ঠিক করতে হয়, সমাজকে ঠিক করতে হয়, তাহলে কিন্তু এখন কিন্তু একদমই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। জন্ম দেওয়ার আগে আমরা নিজেরা তৈরি হই যে আমি যাকে পৃথিবীতে আনছি, সমাজকে দেব, উপহার দেব, যেন উপহারটা উপহারের মতনই হয়, যেন আমার মনের মতনই হয়। আমাকে ভাবতে হবে, তার জন্য আমার কম্প্রোমাইজিং অ্যাটিটিউড দেখাতে হবে, রিঅর্গানাইজ করতে হবে, আমার লাইফ স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। এগুলো কিন্তু বাবা মাকে ভাবতে হবে। সব থেকে বাবা মা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন বাচ্চার পেছনে। আমি ততটুকুই দিতে পারি যতটুকু সে গ্রহণযোগ্যতা তার আছে। আমি এতটা চাইতে পারবো না যতটুকু আমি চাই, কিন্তু বাচ্চার পক্ষে পসিবল না। কারণ বাচ্চাকে জীবনের সবটাকে বাদ দিয়ে শুধু নম্বরটা পাও বললে পরে সে কিন্তু সার্বিক বোধ তৈরি হচ্ছে না। এরকমও আমরা পাই যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়নি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, নম্বর প্রচুর পায়, কিন্তু সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়নি। কারণ কি, কানেক্টেড না তো, কারোর সাথে মিশছে না তো, সোশ্যাল ইন্টারাকশন করছে না তো, বুঝবে কি করে, জানবে কি করে? এই অসহায় কিন্তু অনেক মানুষ কিন্তু খুবই অসহায়, খুবই অসহায়। সব থেকে বড় যে যখন এরকম ভাবে মানুষ তৈরি হতে হতে মায়েদেরও হয়, এখন অনেক মায়েরাই আসেন এমটিনেস সিনড্রোমে ভুগছেন, যে বাচ্চারা পড়তে চলে গেছে, তখন ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না। আমার কেন ভালো লাগছে না আমি জানি না, কেন ভালো লাগছে না। এই যে সোশ্যাল ইন্টারাকশন, নিজেকে সুইচ করিয়ে শুধু বাচ্চার দিকে ধ্যান দেওয়া, বাচ্চার দিকে মন দেওয়া, সেটারও কি সত্যি প্রয়োজন আছে? সত্যি কি প্রয়োজন আছে? সমাজ কি সেটা চায়? সমাজ কি সেটা চেয়েছে? আমাদের বাবা মাকে ভাবতে হবে কিন্তু, কেমন নিজের সামনে নিজের মুখোমুখি যখন নিজের মুখোমুখি দাঁড়ালাম, তখন কিন্তু আমি দেখলাম আমার অনেক চাওয়া পাওয়া কিন্তু মিলিয়ে গেছে, আমি পাইনি। কিন্তু বাচ্চা বলেনি তো আপনাকে অতটাই দিতে হবে, অতটাই দিতে হবে। আপনি দিয়ে ফেলেছেন, আপনার অজান্তেই আপনি দিয়ে ফেলেছেন। কাজেই আমাদের কিন্তু দুঃখী মা, দুঃখী বাবা কোনো বাচ্চা পছন্দও করে না। আমরা সবাই হাসি, সবাই হাসতে হাসতেই বাচ্চা বড় করি, সুন্দর করেই বড় করি, সবাই মিলেই বড় করি। এটা কিন্তু একটা জার্নি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মূল্যবোধ শেখানো, ধরুন ঠাকুমা দিদিমা আছেন, মা খুব বাজে করে ব্যবহার করছেন, খুব বিরক্ত হয়ে কথা বলছেন, সেটা কিন্তু বাচ্চা কপি পেস্ট করবে। অথচ দেখুন, আমরা ইন্ডিয়ান, আমরা তো লাকি, 3 টায়ার নিয়ে চলি। ঠাকুমা দিদিমা, আমরা আমাদের বাচ্চারা মানে 3 টায়ার ফ্যামিলি, 3 টায়ার নিয়ে চলি। মূল্যবোধ কত শিখতে পারে এখান থেকে, কিন্তু আমরা তো সেটা করছি না এখন। আজকে থেকে বেশ কয়েক বছর আগে কিন্তু ঠাকুমা দিদিমার যে উপস্থিতিটা খুব এনজয় করতো বাচ্চারা। তো এটাও কিন্তু বুঝতে হবে কার সাথে সহবত শেখাতে হবে। সহবত মানে মানুষকে যে ইগনোর করা, রেসপেক্ট না করা, তাকে রেসপেক্ট করুন, তাহলেই কিন্তু সেও রেসপেক্ট করবে, যেটা সমাজের জন্য, সোসাইটির জন্য, জীবনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একটা ক্রাইম করার আগে আমি 7 বার ভাববো তার ইম্প্যাক্ট কিরকম, রিয়াকশন কিরকম। আমি যখন রাগ দেখাচ্ছি, তখন যার প্রতি রাগ দেখাচ্ছি তার কিরকম রিয়াকশন হবে, সেটা কিন্তু আমাকে ভাবতে হবে। স্টিমুলাস, রিয়াকশন, মাঝখানে কিন্তু ইয়োর চয়েস, মানে পজ। তুমি ভেবে দেখো তুমি কি করবে, কিরকম ভাবে দেখাবে। তুমি যা খুশি তাই করতে পারো না, তুমি কর্মক্ষেত্রে যাই করতে পারো না। তোমার রাগটা চেপে রেখে বাড়িতে এসে পোষা কুকুর, ছোট বাচ্চার উপর অ্যাঙ্গার আউটবাস্ট করতে পারো না। এরকম আমরা হামেশাই করে আমরা পরের দিনের ভালো করে বসের সাথে আবার কাজ করি। যেখানে যেরকম করে বলার সেটুকু বলতে হবে। সবসময় যে রাফ করে বলতে হবে তা না, সবসময় যে রিজিডিটি দেখাতে হবে, ফ্লেক্সিবল দেখাতে হবে তাও না। কোথায় রিজিডিটি দেখাবো, কোথায় ফ্লেক্সিবল দেখাবো, সেটা কিন্তু নিজের চয়েস। বাবা মাকে দেখেই কিন্তু বাচ্চাও শিখবে। রিজিড ব্যক্তিত্বের কিন্তু সত্যি কোনো মানে ভালো ইম্প্যাক্ট হয় না।
ফ্লেক্সিবিলিটি তো দরকারি, সেটাই তো অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার প্রচুর মহিলা, বিশেষ করে মায়েদের থাকে, কারণ পিতৃতান্ত্রিক দেশ, মায়েদের আসতে হয় অন্য বাড়িতে, সেখানে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার এরকম থাকে, কারণ ফ্লেক্সিবল না। এখানেও প্যারেন্টিং এর প্রবলেম, যে চাওয়ার সাথে পাওয়া, মানে চাহিদা পূরণের অভাব বোধ তৈরি হয়নি, সে যা চেয়েছে তাই পেয়েছে, মূল্যবোধ তৈরি হয়নি। এগুলো কে করে দেবে? মা করে দেবে, বাবা করে দেবে, বাড়ি করে দেবে। ভ্যালু সিস্টেম এগুলো শেখাতে হবে, তা না হলে না আমরা আর কত রাস্তায় বেরোবো বলুন তো, আমরা আর কত বলবো বলুন তো যে উই ওয়ান্ট জাস্টিস, আর কত বলবো? এরকম কল্পনা করা যায় যে স্কোরিং এর দিকে তাকিয়ে বাঁচাবো কেন? সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট তো হয়নি। আমরা আকছাড় বলে ফেলছি যে ক্রিমিনাল, সাইকোপ্যাথ, অপোজিশনাল ডিসঅর্ডার, বিরুদ্ধচারণ, ক্রিমিনাল পার্সোনালিটি, এটা যেন আমাদের না বলতে হয়। কেন বলতে হবে? এটা তো কোনো অসুখ নয়, এটা প্রবণতা, এটা অভ্যেস, তারপর এটা অসুখে পরিণত হয়ে যাচ্ছে। যে আমি চেয়ে পাচ্ছি, করে পাচ্ছি, ক্ষমতার দখল, অধিকার, এই লিমিটেশন, কোনটা আমার বাউন্ডারি, লাইন টেনে বাঁচা শেখাতে হবে, যে কোনটা আমার লাইন, সেই লাইন থেকে কিন্তু আমি সরবো না। বাবা মার সাথে অধ্যত্ত করে কথা বলা, সেটা আমি বলবো না, কারণ বাবা মার সিঁড়ি আলাদা, আমার সিঁড়ি আলাদা। আমি লাফিয়ে লাফিয়ে বাবা মার সিঁড়িতে উঠে কথা বলতে পারি না, আবার লাফিয়ে লাফিয়ে নিজের সিঁড়িতে আসতে পারি না। আমার সোপান আলাদা, আমার অভিভাবকের সোপান আলাদা। এইটা ছোট থেকেই বুঝতে হবে। লাইন টেনে বাঁচুন, কার বাউন্ডারি কতটা সেটাও বুঝুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা খুব গুরুত্বপূর্ণ যে বাউন্ডারি সেট করা। ধরুন কোর গ্রুপ, যে বাবা মা ছেলে মেয়ে নিজেদের সমস্যা হলে নিজেরা মেটান। সেকেন্ড বাউন্ডারির লোক, মানে কাকা জ্যাঠা পিসিরা এসে যখন ইন্টারফেয়ার করছেন এবং শেখাচ্ছেন, তখন কিন্তু বাচ্চা অনেক সময় পছন্দ নাও করতে পারে, সবার কাছে ডিসক্লোজ। এখন মানুষের মানসিকতা পাল্টে গেছে, এক্সপোজার অনেক বেশি হয়ে গেছে, তখন কিন্তু অপমানিত বোধ করতে পারেন। বাবা মার কাছ থেকে যেটা শিখবে, বা যে কথাটা বাবা মা বলছেন সে কথাটাই কাকা জ্যাঠা পিসি মাসি বললে পারে, তখন কিন্তু আবার অপমানিত বোধ করতে পারে। কাজেই ড্যামেজটা কিন্তু নিজেরাই কন্ট্রোল করুন, মানে আপনাদের ছোট সমস্যা আপনারা নিজেরাই মেটান। ফার্স্ট বাউন্ডারি বাবা মা সন্তান, সেকেন্ড বাউন্ডারি কাকা জ্যাঠা পিসি, থার্ড বাউন্ডারি সোসাইটি। সেকেন্ড বাউন্ডারিকে যদি ইনভাইট করেন, আমার এরকম প্রবলেম হয়েছে, তোমরা এটুকু সলভ করো, তাহলেই তারা আসবে। থার্ড বাউন্ডারিকেও তাই। কিন্তু হুড়মুড়িয়ে এ ও সে ঢুকলে পরে তার কিন্তু সেলফ রেসপেক্ট লাগবে, বাচ্চার কিন্তু সেলফ রেসপেক্ট লাগবে, এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি সলভ করতে না পারেন, প্রয়োজন হলে প্রফেশনাল হেল্প দিন। মানুষ কিন্তু অন্য রকম করে এখন ভাবছে, কারণ এখন এই ইন্টারনেটের যুগে অনেক এক্সপোজার হয়ে গেছে, মানুষের অনেক এক্সপোজার হয়ে গেছে। সেই জন্য আজ থেকে ধরুন 20 বছর আগে মানুষ যেভাবে চলতো, 30 বছর আগে যেভাবে চলতো, এখন মানুষ সেভাবে ভাবে না, মানুষের ভাবনার স্তরটাই পাল্টে গেছে। যেমন এইভাবে যদি আমরা সবাই ভাবি, তাহলে আমার মনে হয় যে সোসাইটি একটা, মানে একটা সন্তান, একটা মানুষ, মানে অনেকটাও কিছু, অনেক নম্বর, অনেক টাকা একটা লোক না পেতে পারে, কিন্তু একটা ভালো মানুষ তো পেতে পারে। পাশের বাড়ির লোক অসুবিধায় পড়েছে, আমি ছুটে গিয়ে তাকে বলবো আমি কি করতে পারি বলো, এই জায়গাটাই তো নেই এখন। এটা তো বলতে হবে আমার কি দরকার, আমি কেন আগ বাড়িয়ে যাবো, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এটা বাবা মাকে দেখে শিখবে, বাবা মা শেখাবেন, বাবা মাই হচ্ছে এক্সপোজার, কপি পেস্ট করবে তখন। তাহলে না আমাদের আর এই মধ্যরাতে রাস্তায় বেরোতে হবে না। রাত দখল, রাজপথ দখল, এগুলো সব বন্ধ হয়ে ব্যাপার না। আমরা সবাই লজ্জিত, আমরা ঠিক মতন প্যারেন্টিং করতে পারিনি, তার জন্য এত এত তৈরি হয়ে গেছে। আমরা চোখ বুঝে বাচ্চা বড় করেছি, 18টা ইনস্টিংক্ট যখন খুলেছে, সবকটা খোলা দরজায় হুড়হুড়িয়ে ঢুকে পড়েছে এবং নিজেদের মতন করে নিজেরা জীবন তৈরি করেছে। এরকম প্রচুর প্রচুর কেস আসে, আপনারা কল্পনা করতে পারবেন না। অ্যাডোলেসেন্সে মানে ভালো ভালো নামি স্কুলের ছেলেমেয়েরা এমন, বাবা মা নজর দিচ্ছেন না বলে শুধু হচ্ছে। এবার থেরাপিস্ট কতদূর করতে পারে, কতদিন করতে পারে? একটা লিমিট আছে থেরাপিস্টেরও।
পুরোটা করতে পারে না, আবার ঘুরে ফিরে আবার আসছে, এই দেখুন আবার এরকম হচ্ছে, আবার এরকম করছে। এটা তো ঠিক নয় না। প্যারেন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট জীবনের জন্য। জীবন একটা লম্বা জার্নি। প্যারেন্টিং যদি ঠিক হয়, গোটা জার্নিটাই আপনার সুন্দর হবে। লাফিয়ে লাফিয়ে, ধরুন আমি কাশ্মীর যাব, আমি প্রথম থেকেই যেন না ভাবি টপকে কাশ্মীর দেখবো, ভবিষ্যৎ আসুক তারপর আমি ভবিষ্যৎটা দেখবো। আগের থেকে যেন আমি প্রিঅকুপাইড না হয়ে থাকি যে আমার বাচ্চা তো হলোই না আর হবেই না, না এরকম না। বর্তমানটা, আজকের দিনটাকে ভালো করি, আমি কনসাস থাকি। আমি পাস্ট বা ফিউচারে থাকবো না, সেটা তো আনকনসাস, আমি তো সেখানে নেই। আমার প্রেজেন্টটাই হচ্ছে কনসাস। আমি সেটাই শেখাই বাচ্চাকে, আজকের দিনটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমার লাইফে আর কোনোদিনই আসবে না। প্রেজেন্টে থাকো, কনসাসে থাকো, তাহলে তুমি এগোতে পারবে, তাহলে তোমার ফিউচারটাও খুব স্মুথ রান করবে। আর পাস্ট সেটুকুই রাখো যেটুকু তোমার জন্য, তোমার কাজের জন্য, কনসাসে কাটাও। এটা যদি বোঝানো যায়, এটা যদি এভাবে যদি চলে, তাহলে আমার মনে হয় যে আমার ভাবনা যে এটা হয়তো ঠিকঠাক হবে। আর ইগনোর না করে প্রত্যেকটা আচরণকে খেয়াল করা এবং শাসনের অন্তর্ভুক্ত রাখা, যথাযথ শাসনের অন্তর্ভুক্তিকরণ করা, এইটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার এইগুলো আমার মনে হলো, এবার আমি এগুলো বললাম, এবার আপনাদেরও মনে হতে পারে যে এই ভাবনার থেকে আমরা অন্য রকম করে আরো কিছু ভাবতে পারি। তো এই জীবন এত মানে এত প্রবলেমেটিক এখন, বর্তমান জীবনে নানান আসপেক্টে মানে মানুষের মানে সমস্যা বহুল জীবন, পসিবল হয় না একটা বাচ্চাকে দেখা। সেই জন্য স্পেশালি মোবাইল থেকে দেখুন ভালো করে যে কোন কোন আইটেম দেখছে, কোন কোন আইটেম দেখছে। এরকম অনেক হচ্ছে জানেন তো, যে পর্নোগ্রাফি দেখছে, পর্নোগ্রাফির অ্যাডিকশন হচ্ছে, তারপর বলছে যে আমি এই অ্যাডিকশন থেকে বেরোতে চাই। এবার এই অ্যাডিকশন থেকে বেরোতে চাই মানে তুমি প্যারেন্টস এর আন্ডারেই রয়েছো, মা টিচার, বাবাও টিচার, তো এই ঘটনাটা ঘটলো কখন, কেমন করে? আমি একা থাকি যখন তখন দেখি। এবার এইটা হিস্ট্রিটা দেখতে হবে তো, যে মোবাইল দেখছে কিন্তু কি দেখছে মোবাইল, কেমন, এইগুলো যদি আমরা খেয়াল করতে পারি, আমার মনে হয় যে হয়তো ঠিকঠাক হবে। প্যারেন্টিংটা একটা জীবনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর তা না হলে কি, যে একটা জীবন না, একটা জীবন মানে একটা সোসাইটি, একটা জীবন মানে পুরো গোটা সোসাইটি। আমরা তো এখন সোশ্যাল ওয়ার্কের কথা বলতেও পারি না, ভাবতেও পারি না, করিও না। তাদের আমরা পাশের বাড়ির জন্যও কিছু করি না, অন্তত পক্ষে সোসাইটির জন্য নিঃস্বার্থভাবে একটা তো কাজ করো প্রতিদিন। এইটাও তো আমরা বলি না। এটাও যদি আমরা বলি যে নিঃস্বার্থভাবে, কোনো চাওয়া পাওয়ার আশা না রেখে এইরকম একটা কাজ তোমাকে করতে হবে প্রতিদিন, করো তো দেখি। কানেক্ট হও, সোসাইটির সাথে কানেক্ট হও, তোমার দায়বদ্ধতা আছে। এইভাবেও কিন্তু আমরা বলি না, এগুলোও কিন্তু খুব খুব খুবই প্রয়োজন জীবনযাপনের জন্য। এবার দেখা যাচ্ছে যখন ইমোশনাল ডেভেলপমেন্ট, রাগ যখন, বিশেষ করে অ্যাঙ্গার আউটবার্স্টটা কিন্তু খুব নজর দেওয়া উচিত। বাবা মায়ের রাগ দেখে বাচ্চা কিন্তু কপি পেস্ট করে। আমি যখন রাগ করব তখনও কিন্তু আমার খেয়াল রাখা উচিত যে এই রাগটা যে দেখাচ্ছি তার ইম্প্যাক্ট কতটা। যেমন যেমন স্টিমুলাস হলেই যে রিয়াকশন দেখাবো না, মাঝখানে ইয়োর চয়েস, কতটা সাউন্ড অ্যাড করবো, কতটা ল্যাঙ্গুয়েজ দেবো, ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল কতটা হবে, এটাকে প্র্যাকটিস করলেই কিন্তু হয়। যে আমি রাগটা যে দেখাবো, কতটা দেখাবো, কেমন করে দেখাবো, কোথায় দেখাবো, যে কোনো জায়গায় দেখাবো। এরকম অনেক মানুষ আছেন যে কোনো জায়গায় রেগে ফেলেন, রাগটা ধরে রাখতে পারেন না, তাদের কিন্তু খুব কষ্ট। যারা রাগটা দেখান তাদেরও খুব কষ্ট, কেননা একবার উনি রাগী হন, তারপরে রাগটা দেখান, দু দফায়
মানে রাগটা দেখানো মানে পারফর্ম করছেন রাগটা, এবং রাগটা খুব ভালোভাবে দেখালে অন্য লোকেরা খুব মানে ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে খুব রাগী মানুষ, আমার বাবা খুব রাগী মানুষ, মানে উনি খুব ভালো করে রাগটা দেখাতে পারেন, পারফর্মটা ভালো করে করতে পারেন। কিন্তু প্রকারান্তরে দেখা যায় এটা কিন্তু ফিজিক্যাল হেলথ ইস্যুও হয় অনেক সময়, কারণ রাগের থেকে তো অনেক কিছুই হয়। এবার এই যে সব মানুষরা খুব বেশি মানে অনিশ্চয়তায় ভোগেন, তাদের রাগটা একটু বেশি হবে, বা ভবিষ্যৎ চিন্তা করেন বেশি, তাদের অ্যাংজাইটিটা বেশি হবে। তো এইরকম দেখা বাবা মাকে, বাচ্চা কিন্তু এরকম দেখা বাবা মাও কিন্তু বাচ্চার জন্য ঠিকঠাক নেই, বাচ্চাও কিন্তু এরকম অ্যাংজাইটি করবে, অ্যাংজাইটি প্রোন হবে, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য বাবা মাকে খুব সুন্দর করে বুদ্ধি করে ভালো করে স্টেপ পেলে কিন্তু বাচ্চাকে বড় করতে হবে। কারণ ভবিষ্যতের জীবনের জন্য আমরা সোসাইটিকে যাকে দিচ্ছি, যাকে উপহার দিচ্ছি, সে কিন্তু একটা পূর্ণবয়স্ক মানুষ, তাকে আমি দিচ্ছি। আমার কিন্তু ভীষণ দায়িত্ব আছে, ভীষণ দায়িত্ব আছে। এবার এইরকম এতটাও কিন্তু না, এতটাও কিন্তু সহজ নয় বিষয়টা, এতটাও বিষয়টা সহজ নয়। একদিনে কিন্তু মানুষ ক্রাইম করে না, একদিনে মানুষ ক্রিমিনাল তৈরি হয় না। একটা পার্সোনালিটি ডেভেলপ করে 18 বছর বয়স পর্যন্ত, 18 বছর বয়সে তৈরি হয় একটা পার্সোনালিটি। এখন বলে যে 10 বছর থেকে অ্যাডোলেসেন্স ঢুকছে, তাহলে আর্লি অ্যাডোলেসেন্স 11 থেকে 18 পর্যন্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট রেঞ্জ, টাইম স্প্যান। এর মধ্যেই কিন্তু ব্যক্তিত্ব তৈরি হয়ে যাচ্ছে, এর মধ্যেই কিন্তু আচরণটাকে ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিনের আচরণ, প্রত্যেক দিনের অভ্যেস খেয়াল রাখতে হবে এবং শাসনের অন্তর্গত রাখতে হবে। কারণ সেই মানুষটা কিন্তু বুঝতে পারছে না, পার্সোনালিটি ডিসঅর্ডার এখন ভীষণ হচ্ছে মানুষের, সেই জন্য এত ক্রাইম, এত কিছু হচ্ছে, আমরা অবলীলাক্রমে বলে ফেলছি। কিন্তু সেটাকে শেপ দেওয়া যায়, 18-র আগে কিন্তু শেপ দেওয়া যায়, অবশ্যই যায়। এবং তার ইম্প্যাক্ট যে এত দূর হচ্ছে সোসাইটিতে হচ্ছে, আমার ঘরে তো আটকে থাকছে না, সেটা তো ভাবতে হবে না। আজকে বেরিয়ে পড়ে হই হই করলে তো হবে না, সলভ হবে না। প্রত্যেকের হয়তো ঘরে ঘরে রয়েছে, কাহাতুক আমরা দৌড়ে দৌড়ে বেড়াবো। রুট থেকে দেখতে হবে, রুট থেকে না দেখলে কিন্তু হবে না, ভাবাবেগে চললে হবে না। আবেগেরও কিন্তু একটা লিমিট রাখা যায়, কতটা আমি লিমিট রাখবো, মানে বাউন্ডারি সেট করা খুব জরুরি, খুব বাউন্ডারি বোঝা। একজন ম্যাচিউরিটি, মানে একটা লোকের ম্যাচিউরিটি বোঝা যায় তার বাউন্ডারি সেটের উপর। কতটা বাউন্ডারি কোথায় সেট করবে সেটা কিন্তু বাবা মা বলে দেবে, কোথায় কি করতে হয়, কোথায় কি কথা বলতে হয়, কোথায় কতদূর আচরণ করতে হয়, সেটা কিন্তু বাবা মা বলে দেবেন। আজকাল তো মানে রেসপেক্টের কথাটাই তো মানে মোটামুটি উঠে গেছে, কিন্তু এই অধ্যত্ত আচরণ করে যিনি করছেন তিনিও কিন্তু খুব যে সুখে আছেন, ভালো আছেন তা তো নয়, তিনিও ভালো নেই। কাজেই সবার দিকটাই কিন্তু ভাবতে হবে, সবার দিকটাই কিন্তু বুঝতে হবে, এইভাবেই কিন্তু চলতে হবে। তো আমার এইটুকুনি বলার,